আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় 181 জন যাত্রী নিয়ে উড়োজাহাজে বিধ্বস্ত, 62 জনের মরদেহ ও কয়েকজনকে জীবিত উদ্ধার, আরও প্রাণহানির আশঙ্কা। মূল্যস্ফীতি, অর্থ পাচার ও আর্থিক খাতের লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2024। আলোচনায় ব্যাংক খাতের সংস্কার। এবং সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত। পণ্য পরিবহনের স্থবিরতা কাটাতে কাজে যোগ দিয়েছেন নৌযান শ্রমিক কর্মচারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে অর্ধ শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে 3 জনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটিতে 181 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 175 জন যাত্রী এবং 6 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরে জেজু এয়ারের ওই বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত 62 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি অবতরণের সময় পাখির সাথে সংঘর্ষে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। এতে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মু উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। চড়া মূল্যস্ফীতি, অর্থ পাচার আর 1.5 দশকের আর্থিক খাতের লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2024। বছরের শেষ প্রান্তে এসে আলোচনায় ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার কার্যক্রম। তবে প্রবাসী ও রপ্তানি আয়ে নির্ভর করে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংকোচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার তদারকির মাধ্যমে মূল্যস্ফীতি সামালের চেষ্টা করলেও অর্থনীতিতে পরিবর্তন আসেনি। তাদের মতে, আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বছরে গতি ফিরতে পারে অর্থনীতিতে। শরফুল আলমের রিপোর্ট। বছরের শুরু থেকেই 2 অঙ্কের ঘরে খাদ্য মূল্যস্ফীতি। শীত মৌসুমে সরবরাহ বাড়লেও এখনো সহনীয় হয়নি বাজার দর। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সুদের হার বৃদ্ধি, শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নিলেও এর সুফল আসেনি নিত্যপণ্যের বাজারে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলের অর্থনৈতিক লুটপাটের ভয়াবহ তথ্য উঠে আসে জনসম্মুখে। আওয়ামী লীগ সরকার 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে দেশ থেকে। সরকারি কেনাকাটায় রাজনীতিবিদ ও আমলারা নিয়েছেন 2.5 লাখ কোটি টাকার ঘুষ, আর উন্নয়ন প্রকল্প থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 3.5 লাখ কোটি টাকা। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয় 1 লাখ কোটি। সংস্কারের যে পলিসিগুলি, এটা তো আমরা ডিকটেট করতে পারি, কিন্তু এটা এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দায়িত্বটা। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এগুলি হঠাৎ করে হবে না, কিন্তু 1 বছরে অনেক দূর আমরা এগিয়ে নিতে পারবো। জুলাই বিপ্লবের পর ঢেলে সাজানো হয় দেশের আর্থিক খাত। বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নিয়ে শুরু করেন ব্যাংকিং খাতের সংস্কার। 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন তিনি। এর মধ্যে 10টির মালিকানায় ছিলেন বহুল আলোচিত এসআলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম। এসআলম ও তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে অন্তত 1000 কোটি ডলার হাতিয়ে নেন। তার দখল করা ব্যাংক থেকে আনুমানিক 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসআলম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় 73,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 18,000, গ্লোবাল ইসলামী ব্যাংকের 90% অর্থ হাতিয়ে নেন। এসব ব্যাংকে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দুর্নীতি ও লুটপাটের তথ্য জানাতে আর্থিক খাত সংস্কারে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
তো একটা বড় রকমের ক্ষতির জায়গা থেকে উত্তরণ। সুতরাং এখনো চেষ্টা হচ্ছে এই ক্ষতিগুলোকে মেটানোর একটা উদ্যোগের ভিতরেই সামগ্রিক কার্যক্রমগুলো নিতে দেখছি। তার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ফলাফল দেখছি। নতুন বছরে কিভাবে সংস্কারমূলক কার্যক্রমগুলোকে চিহ্নিত করে নতুন নির্বাচিত সরকারের কাছে এই কার্যক্রম ধরিয়ে দেওয়া যায়, সেটি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ব্যাংকের পাশাপাশি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, নগদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও 10 শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় আর্থিক অনিয়মের তদন্ত। প্রতি ডলারের দাম ছাড়িয়েছে 123 টাকা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রপ্তানি ও প্রবাসী আয়ে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে বিশ্লেষকরা বলেন, অর্থনীতিকে সংকটে রেখেই বিদায় নিচ্ছে 2024। তবে নতুন বছরে সংস্কার কার্যক্রমে গতি বাড়লে ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও গতি ফিরবে ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তরিক ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমমনা দলগুলোর সাথে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক সংকট ও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে জানান বক্তারা। আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হচ্ছে। ষড়যন্ত্রের মোকাবেলা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান মির্জা ফখরুল। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। এ সময় ভোটার হওয়ার সময়সীমা 17 বছর নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলের সাথে আলোচনার কথাও বলেন বিএনপি মহাসচিব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের 7 খুনের প্রকৃত উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ডাকাতি বন্ধ সহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুর সহ সারা দেশে লাগাতার ধর্মঘটে ডাক দেয় নৌযান শ্রমিকরা। শুক্র ও শনিবারের ধর্মঘটে দেশের বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ অন্যান্য মালামাল পরিবহনে স্থবিরতা নেমে আসে। ধর্মঘট স্থগিতের পর রাতেই কাজে ফিরেছেন শ্রমিক কর্মচারীরা। জামালপুরে সড়ক দুর্ঘটনায় রাজু আহমেদ নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জামালপুর ময়মনসিংহ সড়কের মহেশপুর কালীবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ সদর উপজেলার নান্দিনা পুরাতনপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি জামালপুর সরকারি জাহেদা শফির মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। জামালপুর থানার ওসি জানান, মহেশপুর কালীবাড়ি বাজার এলাকায় কলেজ শিক্ষকের মোটরসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 সজ্জার জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারির 16তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে পুলের হাটে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে
আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকারা দেশ সেবায় একনিষ্ঠ দায়িত্ব পালন করবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। কঠোর অধ্যবসায় ও সাধনার মাধ্যমে সেবাদানের ব্রত নিয়ে এগিয়ে চলেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলছে যেন শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়েও পেশাদারিত্বের সুনাম ধরে রাখতে পারে তারা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে এমন প্রত্যয় জানান শিক্ষক শিক্ষার্থীরা। আদিন থেকে আমরা শিখেছি কিভাবে একটা পেশেন্টকে মানসিকভাবে, শারীরিকভাবে তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করতে হয়, কিভাবে আমরা পেশেন্টকে আমাদের সর্বোচ্চ দিক দিয়ে তাকে আমরা সেবা করে সুস্থ করব। বিশেষ করে তার মানসিক দিক দিয়ে একটা পেশেন্টকে ঠিক করার জন্য, পেশেন্ট সুস্থ হওয়ার জন্য আসলে মানসিক দিকটাই জরুরি। আদ্দিনের নিজস্ব হাসপাতালেই ইন্টার্ন এবং কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বর্তমানে জুনিয়র মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ১৭৭ জন ছাত্রী অধ্যয়নরত। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তোমরা যেখানেই যাও, তোমাদের শিকড়টা কিন্তু আদ্দিন নার্সিং থেকে, এটা তোমাদেরকে কোনোভাবেই ভুললে চলবে না। এবং সব জায়গায় তোমরা যেন তোমাদের মূল্যায়নটাকে সঠিকভাবে যেন তোমরা প্রয়োগ করতে পারো তোমাদের কাজের মাধ্যমে। এবং শুধুমাত্র আদ্দিন না, তোমরা দেশের গণ্ডি পেরিয়ে তোমরা বিদেশেও যেন তোমাদের সাফল্য তোমরা ধরে রাখতে পারো, সেই জন্য তোমাদের প্রয়োজন কঠোর অধ্যবসায়, সাধনা এবং অনুশীলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ১৯টি ব্যাচে এ পর্যন্ত ৫০৪ জন ছাত্রী ভর্তি হয়েছে। শুরু থেকে ১৪টি শিক্ষাবর্ষে ৩৬২ জন ছাত্রী কৃতিত্বের সাথে কোর্স সম্পন্ন করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং আবারও নিহতদের পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। গত ২৫শে ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়। পথে কাজাখস্তানের আক্তাউ শহরে বিধ্বস্ত হয় বিমানটি। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জিততে পাকিস্তানের বিপক্ষে ১২১ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। ১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। এর আগে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ২৩৭ রানে গুটে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। সৌদ শাকিরের ব্যাটে আসে ৮৪ রান। এছাড়া বাবর আজম খেলেন ৫০ রানের ইনিংস। ৬ উইকেট নেন মার্কো জেনসন। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয় ২১১ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা হারায় টনি ডি জর্জিয়ে, রায়ান রিকলটন এবং ট্রিস্টান স্টাবসের উইকেট। It's a very good catch, Ryan Rickleton. Oh, that's kicked a bit low. That's kicked a bit low. They like it, and up goes that finger. Sure, he keeps that bat as straight as possible. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত, মাত্র ২ জনকে জীবিত উদ্ধার নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম ইয়নহপ। মূল্যস্ফীতি, অর্থ পাচার ও আর্থিক খাতের লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০২৪। আলোচনায় ব্যাংক খাতের সংস্কার। এবং সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত। পণ্য পরিবহনের স্থবিরতা কাটাতে কাজে যোগ দিয়েছে নৌযান শ্রমিক কর্মচারীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।